সি প্রোগ্রামের সিরিজ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পরে টু ডাইমেনশনাল অ্যারে দিয়ে আবার শুরু করলাম। ইতিমধ্যে আপনি জানেন ওয়ান ডাইমেনশনাল অ্যারে কিভাবে কাজ করে। তো আজকে দেখব টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে কিভাবে কাজ করতে হয়। টু ডাইমেনশন মানে হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বার হবে দুটো। যেমন এখানে আইএনটি স্পেস এ, এ হচ্ছে অ্যারে নাম, তারপর হচ্ছে প্রথম থার্ড ব্র্যাকেটের ভেতরে হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স নাম্বার, এটা ডিফাইন করা হচ্ছে নাম্বার অফ রো। এরপরে থার্ড ব্র্যাকেটের ভেতরে হচ্ছে সেকেন্ড ইন্ডেক্স নাম্বার, এটা ডিফাইন করা হচ্ছে নাম্বার অফ কলাম। তো আমরা টু ডাইমেনশনাল অ্যারে শিখার আগে একটা প্রশ্ন মনে ঘুরপাক খাবে, সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে দিয়ে তো আমরা ইন্ডেক্স নাম্বারটা যদি বাড়াই দেই, 1000 2000 করে দিই, তখন তো অনেকগুলো ভেরিয়েবল একসাথে পেয়ে যাচ্ছি। তারপরে কেন টু ডাইমেনশনাল অ্যারে দরকার হচ্ছে? আমাদের বাস্তব জীবনের এমন কিছু সিচুয়েশন চলে আসে যেখানে আহ, দুটা প্যারামিটার দিয়ে একটা সিচুয়েশনকে ব্যাখ্যা করতে হয়। যেমন আপনি যখন ম্যাট্রিক্স নিয়ে কাজ করবেন, নির্ণায়ক নিয়ে কাজ করবেন, তখন সেখানে নাম্বার অফ রো নাম্বার অফ কলাম একটা ফ্যাক্ট। প্রত্যেকটা এলিমেন্টের জন্য নাম্বার অফ রো নাম্বার অফ কলাম দিয়ে তার যেই পজিশনটা ডিফাইন করা থাকে, সেখানে ওটা এদিক সেদিক হলে পুরো ম্যাট্রিক্সটার মান চেঞ্জ হয়ে যায়। তো এই ধরনের সিচুয়েশনগুলো যখন আমরা প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করতে যাব, তখন টু ডাইমেনশনাল অ্যারে দরকার হবে। কিছু সিচুয়েশনে অনেক সময় থ্রি ডাইমেনশনাল অ্যারেও দরকার হয়। সাধারণত আমাদের বাস্তব জীবনের যেসব সমস্যা নিয়ে আমরা কাজ করি প্রোগ্রামে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে দিয়ে ম্যাক্সিমাম সমস্যার সমাধান হয়ে যায়। কিছু জটিল প্রোগ্রাম সলভ করতে গেলে টু ডাইমেনশনাল অ্যারে দরকার হয়। যাই হোক, আমরা বাস্তব অ্যাপ্লিকেশনটা হয়তো অন্য একদিন ডিটেলস দেখব। আজকে দেখব টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে কিভাবে প্রোগ্রামে কাজ করাতে হয়। তো শুরুতে আমরা যেটা লিখলাম, একটা টু ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করলাম। একই সাথে আমি এখানে সিনট্যাক্সটা লিখে দিচ্ছি যে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে ডাটা টাইপ। আমি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে চাচ্ছি টু ডাইমেনশনাল অ্যারে, সেটা কি টাইপের ডাটা নিয়ে ডিল করবে। সেটা কি ইন্টিজার টাইপের ডাটা নাকি ফ্লোট টাইপের ডাটা, সেটা শুরুতেই লিখে দিতে হবে। যেমন আমি শুরুতেই লিখছি আইএনটি। তারপর আমার ওই টু ডাইমেনশনের প্রথম ডাইমেনশনটা, মানে রো কয়টা আমি নিতে যাচ্ছি, সেটা প্রথম থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখে দিতে হবে। এই যে আমি চাচ্ছিলাম যে দুটো রো নেব, তারপর আমি কয়টা কলাম নিতে যাচ্ছি সেটা সেকেন্ড থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখে দেব। আমি ভিজুয়ালি যদি এই অ্যারেটার মেমোরি স্পেস কিভাবে অ্যালোকেট হবে সেটা দেখতে চাই, তাহলে সেটাকে এভাবে চিন্তা করতে পারি। 0 0 বলে যে মেমোরি অ্যাড্রেসটা তৈরি হবে সেটা হচ্ছে প্রথম রো প্রথম কলাম, 0 1 প্রথম রো দ্বিতীয় কলাম, 0 2 প্রথম রো তৃতীয় কলাম। একটা ব্যাপার লক্ষ্য করুন, এখানে নাম্বার অফ রো নাম্বার অফ কলামগুলা শুরু হয় হচ্ছে 0 দিয়ে এবং শেষ হয় হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কলামের ইমিডিয়েট আগের সংখ্যাটাতে গিয়েই শেষ হয়ে যায়। যেমন এখানে নাম্বার অফ কলাম ছিল 3 এবং ম্যাক্সিমাম ইন্ডেক্স নাম্বারটা এখানে 2 তে এসে শেষ হয়ে গেল। তো এটা হচ্ছে একটা সি প্রোগ্রামে টু ডাইমেনশনাল অ্যারে কিভাবে ডিক্লেয়ার করব এবং সেই ডিক্লারেশনের জন্য মেমোরি অ্যালোকেশনটা কিরকম হবে সেটা। এখন আমরা দেখব এই টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে কিভাবে কোড লিখতে হয়। মনে করুন আমি একটা সি প্রোগ্রাম লিখব, যে সি প্রোগ্রামে এই ম্যাট্রিক্সটা ইনপুট হিসেবে নেবে। তো সেজন্য আমি কি করতে পারি, সেজন্য শুরুতে আমার এমন একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে যেই অ্যারেটা এরকম একটা ম্যাট্রিক্স ধারণ করার ক্ষমতা রাখে। সেটা কিভাবে করা যায়? অলরেডি আমরা দেখছি যে প্রথম হচ্ছে নাম্বার অফ রো। আমি এখানে দেখলাম যে এই ম্যাট্রিক্সের জন্য কয়টা রো দরকার, দুটা রো। সেজন্য প্রথমে হচ্ছে 2। কয়টা কলাম দরকার, তিনটা কলাম। সেজন্য সেকেন্ড থার্ড ব্র্যাকেটের ভেতরে হচ্ছে 3। ওকে, এখন আমার প্রথম রো প্রথম কলামে রাখতে হবে 1। সেজন্য এই যে আমার অ্যারের নামটা, এটা হচ্ছে একটা ভেরিয়েবল যেটা অ্যারে টাইপ। সেই ভেরিয়েবলের নামের পরে আমি এখানে ইন্ডেক্স নাম্বারগুলো ডিফাইন করব হচ্ছে নাম্বার অফ রো নাম্বার অফ কলামের পজিশনটা। ইন্ডেক্স নাম্বারের মাধ্যমে সেটা আমি ডিফাইন করলাম 0 0, দ্যাট মিনস প্রথম কলাম প্রথম রো, প্রথম রো প্রথম কলাম। সেটার ম্যাগনিটিউড কত? সেটার ম্যাগনিটিউড হচ্ছে 1। আমি সেই 1 মানটা এই
ইন্ডেক্সে অ্যাসাইন করে দিলাম। সেম ভাবে প্রথম রো দ্বিতীয় কলাম সেটাতে মান কত আছে 2, সেটা আমি এভাবে অ্যাসাইন করে দিলাম। এখানে এই যে আমি একটা টু ডাইমেনশনাল অ্যারের মধ্যে একটা মান অ্যাসাইন করতেছি, এটা যেভাবে অ্যাসাইন করতেছি একটা নর্মাল ভেরিয়েবলের মধ্যে কিন্তু সেম ভাবে মান অ্যাসাইন করি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমি যখন কোনো একটা অ্যারের একটা এলিমেন্ট নিয়ে কাজ করি, এটা হচ্ছে একটা এলিমেন্ট, এটা হচ্ছে আরেকটা এলিমেন্ট। তো একটা এলিমেন্ট নিয়ে যখন কাজ করি তখন সবসময় মাথায় রাখতে হবে এই এলিমেন্টটা একটা নর্মাল ভেরিয়েবলের মতো। এটা নিয়ে আমি যত অপারেশন করি, নর্মাল একটা ভেরিয়েবল নিয়ে যেভাবে অপারেশন করি সেম ভাবে সেই কাজটা করা যাবে। ওকে, তারপর আমার এই এলিমেন্টটা হচ্ছে প্রথম রো তৃতীয় কলাম, প্রথম রো তৃতীয় কলাম, এবং মান হচ্ছে এটা। সেম ভাবে আমি বাকি সবগুলো এলিমেন্টকে এভাবে অ্যাসাইন করে দিলাম 5 7 6। তারপর আমি কি করলাম, এই মানগুলো যে অ্যাসাইন করলাম সেটা আমি আউটপুট স্ক্রিনে দেখতে চাচ্ছি। তো আউটপুট স্ক্রিনে দেখতে চাইলে আমার প্রথমে কি করতে হবে, প্রিন্টএফ দিয়ে এই যে এটাকে প্রিন্ট করতে হবে, তারপর একটা স্পেস দিয়ে এটাকে প্রিন্ট করতে হবে, তারপর একটা স্পেস দিয়ে এটাকে প্রিন্ট করতে হবে, তারপর এই পুরো লাইনটা প্রিন্ট হয়ে গেল, তারপর একটা নিউ লাইন প্রিন্ট করব, দেন নিউ লাইনের পরে কার্সার এখানে চলে আসবে, এখান থেকে প্রিন্ট হওয়া শুরু করবে, তখন এটাকে প্রিন্ট করব, তারপর স্পেস দিয়ে এটাকে প্রিন্ট করব, তারপর স্পেস দিয়ে এটাকে প্রিন্ট করব। তো এভাবে আমার কয়টা প্রিন্টএফ লিখতে হয়, সরি 1 2 3 4 5 6, আর হচ্ছে একটা নিউ লাইনের জন্য আরো একটা 7টা। আমি এই কাজটা লুপিং এর মাধ্যমে করতে পারি। কিরকম, এই যে আমার প্রথম দরকার হচ্ছে নাম্বার অফ রো, নাম্বার অফ রো, তারপর হচ্ছে নাম্বার অফ কলাম। একটা ব্যাপার লক্ষ্য করুন, এখানে আমার এই যে এলিমেন্টগুলা, এই এলিমেন্টগুলোর জন্য নাম্বার অফ রো সেটা কিন্তু সেম, এখানে 0 এখানে 0 এখানে 0, আর এখানে 0 1 2 এভাবে বাড়তেছে। তো আমরা এর আগের টিউটোরিয়ালে দেখেছিলাম যে নেস্টেড লুপ কিভাবে কাজ করে। দুটা লুপ যখন, একটা আউটার লুপ একটা ইনার লুপ হয়, তখন আউটার লুপের একটা আইটারেশন সম্পূর্ণ হইলে ভেতরের প্রত্যেকটা আইটারেশন শেষ হয়ে যায়। এই ব্যাপারটা আরেকটু পরিষ্কার করে আমরা এখানে দেখি। যেমন আমার এখানে এটাকে যদি আমি আউটার লুপ হিসেবে চিন্তা করি, তাহলে 0 হচ্ছে একটা ইটারেশনের সময় 0 মানটা থাকলো, সেই একটা ইটারেশনের সময় আমার 0 1 2 এরকম তিনটা ইটারেশন শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে ইনার লুপে। তাইলে এটা হচ্ছে আউটার লুপ, যেটার ম্যাক্সিমাম মান হবে 0 থেকে 1 পর্যন্ত। এই যে এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে সেকেন্ড, 1 1 1। তাহলে আমি এখানে আউটার লুপের ডেফিনিশনটা লিখলাম, 0 থেকে শুরু হবে এবং সেটা 1 এ গিয়ে শেষ হয়ে যাবে। এটা কিভাবে শেষ হবে সেই ব্যাখ্যাটা আর করলাম না, কারণ হচ্ছে অলরেডি আমরা লুপিং নিয়ে ডিটেলস আলোচনা করেছি আগের একটা টিউটোরিয়ালে। এখন আমার ইনার লুপে কোথায় শেষ হতে হবে, 0 থেকে 2 তে শেষ হতে হবে। তাহলে যেটা হবে, এই যে 0 থেকে 2 তে শেষ হবে, দেন আমি এখানে যদি ডিফাইন করে দিই যে এই যে প্রথম ইন্ডেক্সটা সেটা হচ্ছে i এর মানটা, দ্বিতীয় ইন্ডেক্স যেটা সেটা হচ্ছে j এর মানটা, তাহলে ঘটনা কিভাবে ঘটবে, এখানে প্রথমে i এর 0 মান নিয়ে এই লুপে ঢুকবে, ঢুকার পর দেখবে যে এখানে j এর মান কত, 0, 0 এর জন্য কন্ডিশন সত্য, ভেতরে আসবে। i এর মান কত নিয়ে ঢুকলো, 0 নিয়ে ঢুকছিল, তো এখানে দাঁড়াবে 0, j এর মান হচ্ছে 0 0 0, ম্যাট্রিক্স 0 0, তার মানে এই মানটা প্রিন্ট হবে। তারপর তারপর কিন্তু লুপ এখানে চলে আসবে না। কেন চলে আসবে না, কারণ বাহিরের লুপের একটা ইটারেশন শেষ করার আগে ভেতরের লুপের সবগুলো ইটারেশন শেষ করবে। তো একটা ইটারেশন শেষ হলো, তারপর আবার এই ভেতরের লুপটার মধ্যেই ঘুরপাক খাবে। এখানে আপডেট অংশে চলে আসবে, j এর মানটা এক বাড়াবে, j এর মান হবে 0 থেকে 1, আবার কন্ডিশন অংশ চেক হবে, কন্ডিশন সত্য, তখন এখানে আসবে। এখানে এসে i এর মান কত পাবে, i এর মান কিন্তু 0ই পাবে, কারণ হচ্ছে ওই যে 0 নিয়ে ঢুকছিল সেই 0 নিয়েই কিন্তু এখানে ঘুরপাক খাচ্ছে। তখন এটা দাঁড়াবে 0 1, তখন এই যে এটা প্রিন্ট হবে। তারপর আবার এখানে আসবে, এটার মান হবে 2, তখন i এর সেম মান আবার এখানে
অ্যাপ্লাই হবে 0 আর এটা হবে 2 0 2, এটা প্রিন্ট হবে। তারপর আবার আসবে জে এর মান আবার একবার হবে 3, তখন এটা মিথ্যা হবে। মিথ্যা হওয়ার পর তখন বের হয়ে আবার আউটার লুপে চলে যাবে। আউটার লুপে তখন আউটার লুপের সেকেন্ড আইটারেশন শুরু হবে। সেকেন্ড আইটারেশনে কি হয়, আমার আপডেট অংশে আসে আই এর মান এক বাড়াবে। আই এর মান হবে 0 ছিল 1, 1 মান নিয়ে এখানে কন্ডিশন চেক হবে। কন্ডিশন সত্য, তখন 1 নিয়ে আবার এখানে আসবে। আসার পর আবার এই যে এটার ইনিশিয়াল অংশ শুরু হবে, কারণ প্রত্যেকবার আইটারেশনে ইনার লুপের শুরু থেকে লাইফ সাইকেলটা শুরু হবে। তো তখন এখানে জে এর মান হবে 0 আর আই এর মান তো 1 আছেই, তখন এটার মানে দাঁড়াবে 1 0, তার মানে এই যে এটাকে প্রিন্ট করবে। তারপর আবার জে এর মান 2 বাড়াবে, 1 বাড়াবে, হবে 1, তখন আই এর মান তো আগেরটাই থাকবে 1, তখন হবে 1 1, এটা প্রিন্ট হবে। এভাবে চলতে থাকবে। যখন জে এর মান 2 এবং এই আপডেট অংশ এসে যখন 3 পাবে, তখন কন্ডিশন অংশ এসে দেখবে যে জে এর মান 3 এর জন্য এই কন্ডিশন সত্য না, 3 লেস দেন 3 সত্য না, তখন বের হয়ে যাবে। তখন বের হওয়ার পরে আবার এখানে আসবে, আসার পরে আই এর মান আরো 1 বাড়াবে। আই এর মান ছিল 1, এখন হবে 2, তখন দেখবে যে আই এর মান 2, হ্যাঁ এই কন্ডিশন তো সত্য না, তখন পুরা বাহিরের লুপেরও বাহিরে চলে এসে রিটার্ন 0 চলে আসবে। তখন প্রোগ্রামটা টার্মিনেট করবে, এবং এই টার্মিনেট করার আগে এই মানগুলো কিন্তু প্রিন্ট করে দিছে। এর মধ্যে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইনার লুপে আমার এই ইনার লুপের মধ্যে কিন্তু শুধু এই লাইনটা ছিল, কারণ আমি এটা থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখি নাই এই দুটা লাইনকে। ইনার লুপের ভেতরের এই লাইনটা সবগুলো যখন শেষ হবে, মানে এই পুরো লাইনগুলো যখন প্রিন্ট করা শেষ হবে 1 2 3, তখন এই লাইনটা এক্সিকিউট করবে। এই লাইনটা এক্সিকিউট করে কি পাবে, একটা নিউ লাইন প্রিন্ট করার স্টেটমেন্ট পাবে। তখন নিউ লাইন প্রিন্ট হবে, তার মানে এরপরে 5 7 6 এটা যে প্রিন্ট করবে, সেই প্রিন্ট করার আগে একটা নতুন লাইন দিয়ে নেবে, যে কারণে প্রিন্টটা এক্স্যাক্টলি এরকম হবে। আশা করি টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে আমাদের যে বেসিক আলোচনা, আমাদের যে টার্গেট ছিল টু ডাইমেনশনাল অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, সেটার জন্য কিভাবে মেমোরি অ্যালোকেশন হয়, প্রোগ্রামে কিভাবে কাজ করাতে হয়, সেই টার্গেটটা আমরা ফুলফিল করতে পেরেছি। পুরো ব্যাপারটা আরেকটু পরিষ্কার হওয়ার জন্য আপনি আমাদের এই উদাহরণটা নিজে নিজে টাইপ করে রান করে আউটপুটটা দেখুন, নিজে আরেকটু বিশ্লেষণ করার চেষ্টা করুন। যেখানে প্রবলেম তৈরি হবে, ভিডিওটা ব্যাক করে আবার দেখুন। আর সবশেষে শেষ করার আগে একটা হোমওয়ার্ক দিয়ে আমরা শেষ করছি। আগের যে প্রোগ্রামটা ছিল, সেই প্রোগ্রামের মধ্যে আমি যে ম্যাট্রিক্সের মানগুলো ছিল 1 2 3 5 6 7, এই মানগুলো আমি প্রোগ্রামের মধ্যে লিখে দিয়েছি, কোডের মধ্যে। আপনি যেটা করবেন, ওই সেম কাজটা আপনি কোডের মধ্যে না দিয়ে কিবোর্ডের মাধ্যমে দিবেন। মনে করেন প্রোগ্রামটা রান করলেন, রান করার পর তারপর কিবোর্ড থেকে টু ইনপুট দিলেন, আপনার সেই টুটা ওই টু ডাইমেনশনাল অ্যারের প্রথম রো, প্রথম কলাম ওই ইন্ডেক্সের মধ্যে সেভ হবে। এভাবে বাকি সবগুলো এলিমেন্ট জায়গা মতো সেভ করবেন, তারপরে প্রিন্ট আউট করে 3x3 ম্যাট্রিক্সটা শো করবেন। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলের সব আপডেট পাইতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। হ্যাপি কোডিং।